শালিকাকে স্ত্রী ভেবে 11 মাস সংসার, তালাকনামা পেয়ে ভাঙল ভুল। বিদ্যুতের প্রিপেইড মিটারে ভোগান্তি, তদন্তের নির্দেশ হাইকোর্টের। বাংলাদেশিদের পোকামাকড়ের মতো গুলি করে হত্যা করছে বিএসএফ, বললেন সাইফুল হক। জানাবো, মাছি মারা ছাড়া এই মুহূর্তে ব্যাংক স্টাফদের কোনো কাজ নেই, বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো, ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালুর নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শালিকাকে স্ত্রী ভেবে 11 মাস সংসার, তালাকনামা পেয়ে ভাঙল ভুল। বিয়ে হয়েছে এক বোনের সঙ্গে, আর কাগজ কলমে তালাক দিলেন আরেক বোন। এই ঘটনায় গোটা এলাকায় তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সিন্নিরচর গ্রামের জয়নাল খানের ছেলে শাকির হোসেনের সঙ্গে একই গ্রামের আবুল কালাম ফারাজের মেয়ে আয়েশা বেগমের বিয়ে হয় 10 মাস আগে। কিন্তু বিয়ের 11 মাস পর একটি তালাকের সংবাদ সবাইকে অবাক করে দিয়েছে। সুখের সংসারে হঠাৎ স্ত্রীর পক্ষ থেকে তালাকনামা পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে শাকিলের। আরো বড়সড় থাকা খান যখন দেখেন তালাক স্ত্রী আয়েশা দেননি দিয়েছেন তার বড় বোন সুরাইয়া। তালাকনামায় আয়েশার জায়গায় কেন তার বোন সুরাইয়ার নাম, সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানা গেল, কাগজে কলমে সুরাইয়ার সঙ্গে বিয়ে হয়েছে শাকিলের, আর তার বোন তথা শালিকাকে স্ত্রী ভেবে করেছেন 11 মাস সংসার। এ নিয়ে মহা ঝামেলায় পড়েছেন শাকিল ও তার পরিবার। কারণ আয়েশার বড় বোন সুরাইয়ার স্বামী ও 2 সন্তান রয়েছে, তাই ভুল সূত্রে তাকেও ঘরে নিয়ে আসা সম্ভব নয়। এদিকে সংসার করলেও আয়েশার সঙ্গে তো বিয়েই হয়নি শাকিলের। কাগজে কলমে শালিকার সঙ্গে এতদিন সংসার করেছেন তিনি। এমন গোলমেলে পরিস্থিতিতে তালাকের কাগজ গ্রহণ করতে রাজি হননি শাকিল। এ বিষয়ে মোহাম্মদ শাকিল বলেন, বাস্তবে আয়েশার সঙ্গে বিয়ে হয়, তবে কাবিন নামে লেখা হয়েছে আয়েশা নয়, আমায় নিয়ে হয়েছে সুরাইয়ার সঙ্গে। তিনি সম্পর্কে আমরা স্ত্রীর বড় বোন। বিয়ের পর আয়েশার সঙ্গে ঘর সংসারও করি, তবে দীর্ঘদিন পর আয়েশা আমার সংসার ছেড়ে চলে গেছে, আর সুরাইয়া আমাকে তালাকনামা পাঠিয়েছে। ওরা ইচ্ছাকৃতভাবে জালিয়াতি করেছে, পরিবার সহ আমার মান সম্মান নষ্ট হয়েছে, সেই সঙ্গে আমি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এর বিচার চাই। শাকিলের বাবা জয়নাল খান বলেন, বিয়ের সময় কাজীকে যে জন্ম নিবন্ধন দেওয়া হয়েছে উনি তো দেখেই লিখেছেন, আমরা তো আর বিষয়টি খতিয়ে দেখিনি। বউ ফিরতিতে বাবার বাড়ি নেওয়ার পর আর তারা দিতে চায়নি। আমি ছেলের বউকে তাদের বাড়ি থেকে কয়েকবার আনতে গেলেও তারা দেয়নি। পরে কাবিননামা তুলে দেখি ছেলের বউয়ের নাম সুরাইয়া লেখা, আর বিয়ের সময় শুনছি বউয়ের নাম আয়েশা। এদিকে কনের মা বিবি হাজেরা বলেন, আয়েশার বিয়ের কাবিনের কাগজ উঠানোর পর দেখি সেখানে সুরাইয়ার নাম লেখা। এ ঝামেলা যে কাবিননামা তৈরি করেছে তার কারণে হয়েছে। আয়েশার বড় বোন সুরাইয়া বলেন, আমার সংসারে 2 সন্তান আছে, কাবিন আয়েশার নামে করার কথা থাকলেও তা আমার নামে করা হয়েছে। কাবিন ওঠানোর সময় বিষয়টি আমরা দেখতে পাই, আর এই কাগজ কাজী করেছে। এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বিয়ের সময় আয়েশার বয়স 18 না হয় বড় মেয়ে সুরাইয়ার জন্ম নিবন্ধন দিয়ে ছোট মেয়ের বিয়ে পড়ানো হয়েছে, আর বিষয়টি মেয়ের পরিবার জানতো। এখন জানাজানি হওয়ায় তার নানান জনের উপর দোষ চাপাচ্ছে। এদিকে বিয়ে ও তালাকের বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছেন জাঙ্গালিয়া ইউনিয়নের কাজী AKM সিরাজুল ইসলাম। বিদ্যুতের প্রিপেইড মিটারে ভোগান্তি, তদন্তের নির্দেশ হাইকোর্টের। বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ তদন্তের স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে আগামী 1 মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসাইন তোলনের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে মঙ্গলবার রুল জারি করেন একই বেঞ্চ। বাংলাদেশিদের পোকামাকড়ের মতো গুলি করে হত্যা করছে বিএসএফ, বলেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, প্রধানমন্ত্রী যখন দিল্লি সফর করছেন তখন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশিদের পোকামাকড়ের মতো গুলি করে হত্যা করেছে। গতকাল কুমিল্লায় বুড়িচংয়ের জামতলা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে বাংলাদেশের নাগরিক আনোয়ার হোসেনকে হত্যা করেছে। আনোয়ার হোসেন নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাইফুল হক। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে বিএসএফ বাংলাদেশিদের হত্যার ঘটনা বৃদ্ধি করেছে। এটি বাংলাদেশকে দেওয়া বিএসএফ এর ওয়াদার পুরোপুরি বরখিলাফ। ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, গত 9 মার্চ ঢাকায় বিএসএফ প্রধান আবারও সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার ঘোষণা করেন, কিন্তু সীমান্তে বাংলাদেশিদের হত্যা তারা বন্ধ করেনি। প্রতি সীমান্তে তারা বাংলাদেশি নাগরিকদের হত্যা করেছে। এটি বাংলাদেশের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়। ভারতে এসব তৎপরতা কোনো সৎ প্রতিবেশীর পরিচয় নয়, বরং তাদের বাংলাদেশ বিরোধী আগ্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ। তিনি বলেন, 2023 সালে বিএসএফ হাতে 30 জনের বেশি বাংলাদেশি নিহত হয়েছে। গত 7 বছরে বিএসএফ এর গুলি ও অত্যাচারে প্রাণ হারিয়েছে 2 শতাধিক বাংলাদেশি।
আহত হয়েছেন অনেকে। অধিকাংশ ক্ষেত্রে সীমান্তে লেনদেনের সমস্যা হলে বিএসএফ মারমুখী হয়ে ওঠে এবং গুলি চালিয়ে বাংলাদেশিদের প্রাণ নাশ করে। বিবৃতিতে সাইফুল হক বলেন, বাংলাদেশের সরকার সময়ের ভারত তোষণ নীতি, বিশেষ করে গত 15 বছর আওয়ামী লীগ সরকারের ভারত অনুগত পররাষ্ট্র নীতির কারণে সীমান্ত হত্যা বন্ধ, পানির ন্যায্য অংশীদারিত্ব, বাণিজ্যিক ভারসাম্য প্রতিষ্ঠা সহ ভারতে বাংলাদেশ বিরোধী বহুমুখী অপতৎপরতা বন্ধ করানো যায়নি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখন প্রায় প্রতিদিন ঘোষণা করছে যে বাংলাদেশ ভারত বন্ধুত্ব এখন সর্বোচ্চ শিখরে, তখন প্রায় প্রতি সপ্তাহে সীমান্তে বাংলাদেশের মানুষকে রক্ত দিয়ে জ্বর এই বন্ধুত্বের নির্মমতায় শোধ করতে হচ্ছে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, সরকার সীমান্তে নিরীহ ও নিরস্ত্র বাংলাদেশিদের বর্বরচিত হত্যাকাণ্ড বন্ধ তো দূরের কথা, এর উপযুক্ত প্রতিবাদ করার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে। সীমান্তবর্তী লাখ মানুষের জানমালের নিরাপত্তা বিধানেও তাদের দৃশ্যমান ও কার্যকরী কোনো উদ্যোগ নেই। মাছি মারা ছাড়া এই মুহূর্তে ব্যাংক স্টাফদের কোনো কাজ নেই, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতা ঘনিষ্ঠ গোষ্ঠীকে ব্যাংক থেকে অন্যায় সুবিধা দেওয়ার কারণে ব্যাংকগুলো এখন মুখ থুবড়ে পড়েছে। ব্যাংক থেকে লাখ লাখ কোটি টাকা আত্মসাৎ করে স্বেচ্ছায় ঋণখেলাপি হয়েছে তারা। ঋণখেলাপিরা এখন উল্লাসে মেতে উঠেছে, আর সাধারণ গ্রাহকরা ঈদের আগে ব্যাংকে গচ্ছিত অর্থ থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারছে না। বসে বসে মাছি মারা ছাড়া এই মুহূর্তে ব্যাংক স্টাফদের কোনো কাজ নেই। রিজভী বলেন, দেশের অর্থনীতির এখন টালমাটাল অবস্থা। দেশের অর্থনীতি ধ্বংসের কথা প্রতিদিনই গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। পুঁজি পাচারকারী হুন্ডিওয়ালা বিপুল অঙ্কের ব্যাংকে ঋণ নিয়ে বছরের পর বছর ফেরত না দেওয়া, বিদেশে পাচার করে ইচ্ছাকৃত ঋণখেলাপি হওয়া, ডলারের তুলনায় টাকার মূল্য কমে যাওয়া, প্রবাসী আয় ও রেমিটেন্স কমে যাওয়া এবং অস্বাভাবিক মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষ গভীর সংকটে পড়েছে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ করোনাকে বর্তমান অর্থনৈতিক দুর্দশার কারণ হিসেবে চালানোর চেষ্টা করছে সরকার, অথচ যুদ্ধের আশপাশে কোনো দেশে মুদ্রাস্ফীতি হয়নি এবং খাদ্যপণ্যের দামও মানুষের ক্রয়সীমার মধ্যে রয়েছে। মূল্যস্ফীতি এখন কোনো উন্নয়নশীল দেশের প্রকট নয়, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের মূল্যস্ফীতি 4.8%। রিজভী বলেন, ভারতের বর্তমান রিজার্ভ $643 বিলিয়ন। সেই হিসেবে বাংলাদেশের রিজার্ভ থাকা উচিত $80 থেকে $90 বিলিয়ন, কিন্তু তা এখন শূন্যের দিকে নেমে আসছে। লুটপাট, টাকা পাচার, অপচয় এবং মহা দুর্নীতি বাক্সের মধ্যে রেখে মূল্যস্ফীতি মূল্য বৃদ্ধি রোধ করা সম্ভব নয়। ব্যক্তিগত আয় কমে যাওয়া এবং জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি বলেন, দেশে আওয়ামী ফ্যাসিবাদীদের কালো ছায়া পরিব্যাপ্ত। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান আওয়ামী কর্তৃত্ববাদী শাসনের অভিজ্ঞতা বিপন্ন প্রায়। আইন আদালত থেকে শুরু করে সর্বত্র আওয়ামী হিংস্রতার আঘাত সুস্পষ্ট। দুঃশাসনের আঘাতে আইনের শাসন আত্মবলি দিয়েছে। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বারবার জামিন পাওয়ার পরও নতুন মামলা দিয়ে তাকে জেলগেট থেকে কারাবন্দী করা হচ্ছে। সবাই মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত আক্রোশের কারণেই সাইফুল আলম নীরবকে কারাগার থেকে বের হতে দেওয়া হচ্ছে না। রিজভী বলেন, গত 5 জুন উচ্চ আদালতে রিট পিটিশন করলে কোনো ওয়ারেন্ট ছাড়া মামলা না দেওয়ার জন্য আদালত আদেশ দিলেও সব মামলায় জামিনপ্রাপ্ত সাইফুল আলম নীরবকে আজও মুক্তি দেওয়া হয়নি। আওয়ামী বাকশালী শাসনের সংক্রমণে পুলিশি সিদ্ধান্ত সর্বোচ্চ মর্যাদা পায়। হাইকোর্টের নির্দেশকেও পুলিশ তোয়াক্কা করে না। তিনি বলেন, গত 5 জুন চতুর্থ দফা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিরোধী দলহীন এবং ভোটার শূন্য নির্বাচনে নিজেরা নিজেদের প্রতিপক্ষ বানিয়ে একদলীয় উপজেলা নির্বাচন উপভোগ করেছে। লুট ও আধিপত্য বিস্তারের জন্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদ বাগিয়ে নিতে রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন উপজেলায়। নজিরবিহীন এই উপজেলা নির্বাচনে প্রাণহানি হয়েছে 7 জনের। হাজার হাজার মানুষ হামলার শিকার হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা এখনো গুরুতর। রিজভী বলেন, জনগণ কর্তৃক পরিত্যক্ত দল এখন আওয়ামী লীগ। এই দল টাকা লুটকারী পুলিশের কতিপয় কর্মকর্তাদের উপর নির্ভরশীল। তাই ভোটার শূন্য জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে সরকার ও তাদের গৃহে পালিত নির্বাচন কমিশন মোটেও লজ্জিত নয়। আওয়ামী সরকার ও তাদের নির্বাচন কমিশনকে জনগণ বিবেচনা করে শতাব্দীর শ্রেষ্ঠ বেহায়া হিসেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।